স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। রাজধানী শহর ঢাকা নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় অতন্দ্র প্রহরী ঢাকা মহানগর পুলিশ ডিএমপি দিন কয়েক পরই 38 বছর পেরিয়ে 39 বছরে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের পুলিশের এই মহানগর শাখা। প্রায় 4 দশক ধরে নগরবাসীর বিপদের বন্ধু হিসেবে কাজ করছে ডিএমপি। তবে কখনো কখনো তাদের ভূমিকাও পড়েছে প্রশ্নের মুখে। এসব নিয়ে আমি আশা করব অকপট কথা হবে আজ আমাদের সঙ্গে আছেন বেনজির আহমেদ। আলোচনা শিরোনাম তাই মুখোমুখি বেনজির আহমেদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আগামীকাল বিএনপির একটি কর্মসূচি ছিল যে কালো পতাকা প্রদর্শন, দশম সংসদকে অবৈধ বলে তারা সেই কালো পতাকা প্রদর্শন করতে চেয়েছিল, তার অনুমতি বিএনপি পায়নি কেন? আমাদের কাছে যথেষ্ট তথ্য রয়েছে যে এই ধরনের একটি অনুষ্ঠান বা এই ধরনের কর্মসূচি আগামীকাল নিরাপদ হবে না। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই আমরা তাদেরকে অনুমতি দেইনি। আমাদেরকে মনে রাখতে হবে আগামীকালই কিন্তু দশম যে জাতীয় সংসদ তার প্রথম অধিবেশন বসবে। তো সার্বিক বিবেচনায় এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে সেগুলো বিবেচনায় আমাদের কাছে যথেষ্ট হিসাবে এই প্রতীয়মান হয়েছে যে এই ধরনের একটি কর্মসূচির অনুমতি দেওয়া হলে তাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হতে পারে, সে কারণে এটি দেওয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গত এক বছরের মধ্যে উই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস কাইন্ড অফ প্রোগ্রামস। কিন্তু আমরা তো 20 তারিখে বিএনপির একটা প্রোগ্রাম দেখলাম সরোয়ার্দী উদ্যানে, সেটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা একটা বুঝতে হবে যে প্রত্যেকটা কর্মসূচি কিন্তু আমরা পৃথক পৃথকভাবেই তার সমস্ত ঝুঁকি বিবেচনা করে এটার মধ্যে দিয়ে থাকি। 20 তারিখে তো দেওয়া হয়েছে জন্য যে 21 তারিখে দিতে হবে না, সিচুয়েশন মে বি ডিফারেন্ট। সিচুয়েশনটা ডিফারেন্ট মনে করছেন আপনি? অবশ্যই। এবং এই ডিসিশনটা ডিএমপি নিজেই নিয়েছে, এর ক্ষেত্রে সরকারের বা মানে কোনো ধরনের কোনো ডিরেকশন? এটি এখতিয়ার ঢাকা মহানগর পুলিশের। জি, সঙ্গত কারণে ঢাকা মহানগর পুলিশই সিদ্ধান্ত নেয়। তবে ডেফিনেটলি আমরা আমাদের যে স্টেক হোল্ডার্স আছে, যেমন গোয়েন্দা সংস্থাগুলো আছে, তাদের সঙ্গে আমরা কথা বলি, পরামর্শ করি। কারণ এক্ষেত্রে এই ধরনের ইন্টেলিজেন্স ইনফরমেশনগুলো খুবই ক্রিটিক্যাল। গোয়েন্দা সংস্থার কথা যখন বললেন, আমরা আজকে ইত্তেফাকে একটি রিপোর্ট দেখেছি যে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আবারও সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশি দেখা যাচ্ছে। নেতাকর্মীরা খুব ভয়ভীতি পাচ্ছে। আপনারা কি আরো কোনো মেসিভ কোনো অপারেশনের দিকে যাচ্ছেন, যেহেতু আপনাদের কাছে তথ্য আছে যে কোনো? আমরা যেটা বলতে পারি যে এগুলো আমাদের স্বাভাবিক যে দৈনন্দিন রুটিন কার্যক্রম, তারই অংশ, এর বাইরে তেমন কিছু না। আমরা মনে করি যে যতক্ষণ পর্যন্ত কোনো ধরনের ফৌজদারি আইন ভঙ্গ করা না হচ্ছে বা আইন শৃঙ্খলার পরিস্থিতি বিঘ্ন না ঘটানো হচ্ছে, তখন পর্যন্ত সবাই যে যার কাজ করতে পারে, এটা আমরা তো কোনো সমস্যা দেখছি না। কিন্তু যখনই জননিরাপত্তা বিঘ্নিত করা হয়, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, পেট্রোল বোম নিক্ষেপ করা হয়, বোমা নিক্ষেপ করা হয়, তখনই মূলত আমাদের সেই সমস্ত বিষয়ে অবশ্যই জননিরাপত্তা জিনিসকে যা যা করা প্রয়োজন আমাদের করতে হয়। আমাদের দর্শকদের একজন, উনি নাম বলছেন না, কিন্তু উনি এটি প্রশ্ন করছেন যে আপনারা বিএনপিকে আতঙ্কে বা চাপের মধ্যে রাখতে চাইছেন যাতে তারা এরকম কোনো কিছু না করে। এটা কি মানে ফ্রি একটা ডেমোক্রেটিক পরিবেশ কি তারা পাবে কিনা? ডেফিনেটলি, কেন পাবেন, নিশ্চয়ই পাবে। তাদের কার্যালয়ের সামনে যদি সাদা পোশাকের এত পুলিশ থাকে, তারা যদি কালো পতাকা দেখানোর মতো এরকম একটি আপাত নির্দোষ কাজ না করতে পারে, তাহলে আসলে আপনার প্রশ্নের মন্তব্যের মধ্যে আসলে উত্তরে নিতে আছে। আপনি বলছেন আপাত, সো তার মানে কি পর্যাপ্ত তথ্য আপনার কাছে নাই, আমাদের কাছে আছে, কারণ আমরা এই বিষয়টা নিয়ে কাজ করি। সো অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটি নির্দোষ, কিন্তু আসলে এর পেছনে যে আমরা অনেক স্টাডি করেছি, আমাদের তথ্য রয়েছে, সেই বিবেচনায় এটি আমরা দেখেছি যে আপাত মনে হলো এন্ড অফ দ্য ডে ইট মে এন্ড আপ উইথ এ ডিফারেন্ট সিনারিও। সো সে কারণে এটা করা হয়নি। আর কাউকে আতঙ্ক, কোনো দল বা গোষ্ঠীকে আতঙ্কে রাখা নিশ্চয়ই অ্যাজ এ ল এনফোর্সার অফ দ্য স্টেট, এটা আমাদের কাজ না। আপনি কয়েকদিন আগে যে প্রতিষ্ঠাবার্ষিকীর এক আয়োজনে, কয়েকদিন আগে মানে গতকালই আপনি আসলে বলেছেন যে প্রতি মুহূর্তে আমাদের পরিবর্তন হচ্ছে। আমি আপনাকে কোট করছি, প্রতি মুহূর্তে আমাদের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন প্রথমে পুলিশে আসা উচিত। কি ধরনের পরিবর্তন আপনি এই মুহূর্তে পুলিশে আসা উচিত বলে মনে করেন? আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে মূলত কেন বলেছি, মন্তব্যের প্রেক্ষিতটা এরকম যে এদেশে সবচেয়ে বেশি মানুষের ফোকাস হচ্ছে অন পুলিশ। সে কারণেই আমরা মনে করি যেহেতু আমাদের দেশের সিভিল সোসাইটি, তারপরে ইন্টেলেকচুয়াল, সাধারণ মানুষ, মিডিয়া, বুদ্ধিজীবী, সবার কিন্তু সর্বাগ্রে দৃষ্টি হচ্ছে পুলিশের উপর। সে কারণে আমরা মনে করি যে পুলিশকেই পরিবর্তনের ধারায় লিড করতে হবে। পরিবর্তনটা আগে আমাদের মধ্যে আসা উচিত, যেহেতু জাতির ইন্টারেস্ট হচ্ছে পুলিশ। ন্যাশনাল ইন্টারনেশন
all the time interested to know how things are going on and going about police. তো সে কারণেই আমরা মনে করি যে আসলে পরিবর্তনটা আমাদের মধ্যে থেকে সবার আগে আসা উচিত, এবং এই পরিবর্তনের ধারায় পুলিশ মাস্ট লিড। কেন? আমরা যদি পরিবর্তনের ধারা সূচনা করতে পারি এবং নিজেদের খোল নলছে পাল্টে ফেলতে পারি, তাহলে পসিবলি উই ক্যান অ্যাসিস্ট টু ডু দ্য রেস্ট। দেশের সব অন্যান্য জায়গায় যে পরিবর্তনগুলো প্রয়োজন, সেই পরিবর্তনগুলো আনতে তখন আমাদের জন্য সুবিধা। কি ধরনের পরিবর্তন? আমরা যেটা চাই, যে আমরা দেশ চাই যেখানে গুড গভর্নেন্স, রুল অফ ল, যে একেবারে স্ট্যান্ডার্ড মডেল যেটা আছে, মডিউল যেটা, সেটাকে আমাদের দেশে আমরা চাই। তো সেই ক্ষেত্রে যে গণতান্ত্রিক প্রথা প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিকভাবে চলা, রুল অফ ল, গুড গভর্নেন্সের ইস্যুগুলো, সেগুলো বাস্তবায়ন করা, সেক্ষেত্রে আমরা যদি সবার আগে আমরা স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারি, তাহলে বাকি যে সংস্থাগুলো আছে, বাকি যে আমি সংস্থা বলতে শুধুমাত্র সরকারি সংস্থা বোঝাচ্ছি না, আমাদের দেশে কিন্তু কর্পোরেট কালচারও আছে এবং সেখানে অনেক ঝামেলা আছে। তো সব জায়গায় পরিবর্তন সূচনা করার ক্ষেত্রে আমরা সহায়তা করতে পারব। আপনি বলছিলেন যে দুর্নীতিবাজ পুলিশেরও আমাদের দরকার নাই, সেই কথার ধারাবাহিকতায় আপনি বলছিলেন চোর ছিনতাইকারী ডাকাত যেমন দরকার নাই, এবং দুর্নীতিবাজ পুলিশেরও দরকার নাই। কিন্তু আপনার নজরে পড়েছে কিনা আমি জানি না, 28 জানুয়ারি জনকণ্ঠে একটি খবর ছাপা হয়েছে, সেই খবরটি অনেকটা এরকম যে নিউ মার্কেট থানা এখন সোনার খনি। তিনি বলছেন, পত্রিকাটি বলছে যে ঢাকা মহানগর পুলিশের কাছে সোনার খনি নিউ মার্কেট থানা, রাজধানী কেন্দ্রবিন্দুতে অবস্থিত থানাটিকে বলা হয় মাদক স্পট, ফুটপাতের বকরা আদায়, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, সিন্ডিকেটের আকরা, প্রতি মাসে কোটি টাকার অবৈধ আয় উপার্জনের জন্য এই থানাকে অবহিত করা হয় সোনার খনি হিসেবে। এটা আমরা দেখেছি, আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে এই নিউজ আইটেমটার প্রতি। তো আমাদের একটু বিষয়টা হলো এই যে বাংলাদেশে প্রায় 400 পত্রিকা বের হয় এবং তার মধ্যে ঢাকা থেকে প্রায় 20টি প্রথম শ্রেণীর দৈনিক বের হয়। শুধুমাত্র একটি পত্রিকার নজরে পড়লো যে এরকম একটা সোনার খানিতে পরিণত হয়েছে, এখানে লাখ লাখ ছিনতাই হচ্ছে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের কাছে একটু বিস্ময়কর লেগেছে। তারপরও যেহেতু আমরা মিডিয়ার প্রত্যেকটা বিষয়কে আমরা নজরে নেই, গুরুত্ব দিয়ে দেখি, আমরা ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছি, তারা দেখছে। যদি সত্যি এটা দেখি আমরা এর মধ্যে সত্য কিছু আছে, আমরা উইল নট স্পেয়ার দিস পিপল। আমরা আজকের প্রথম আলোতে দেখেছি যে পুলিশের যোগ সাজসে ছাত্র অপহরণ করার একটি খবর ছাপা হয়েছে। হেডিংটা হচ্ছে এরকম যে পুলিশের যোগ সাজসে ছাত্র অপহরণের কথা মতো 20 লাখ টাকা নিয়ে বনানীর একটি ঘটনার কথা, এইটি আপনার নজরে আসছে কিনা? আমরা যেটা করেছি, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এটা এই পত্রিকা প্রকাশিত হওয়ার আগেই আমরা জানি। আচ্ছা, তো সে সঙ্গে সঙ্গে আমরা ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা সাসপেন্ড করেছি, যে অফিসারের নাম এসেছে তাকে আমরা সাসপেন্ড করেছি, এবং ঢাকা জেলাকে আমরা বলেছি যদি এই অফিসার রেসপন্সিবল হয়ে থাকে তাকে যেন ওই মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। ঢাকা জেলা এসপির সঙ্গে আমার সকালে কথা হয়েছে, তারা বলেছে তারা তদন্ত করছে এবং এই পর্যন্ত তারা কোনো কিছু দেখতে পায়নি। দেখতে পেলে আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন ফর দি ঢাকা জেলা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, যদি এই অফিসার ইনভলভ হয়ে থাকে, হি মাস্ট ল্যান্ড আপ ইন জেল। এখানে কোনো কম্প্রোমাইজ নাই, অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু নেগোশিয়েট। আমরা প্রথমেই বলেছিলাম যে ডিএমপির প্রতিষ্ঠার বয়স প্রায় 4 দশক। এ সময়ে ডিএমপির অর্জন আপনি যদি নাম ধরে ধরে বলেন, যে প্রধান অর্জন আপনি কি মনে করেন যে ডিএমপি কি অর্জন করেছে? আসলে 40 বছরের অর্জন 40 মিনিটে পাওয়া যাবে না। তবে আমরা যেটা মনে করি যে ডিএমপির অনেক অর্জন রয়েছে। আজকে ঢাকা শহর যে এন্টায়ার বাংলাদেশের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি ঢাকা মহানগর পুলিশের বিশাল অবদান রয়েছে। আপনি কি সেই ব্যর্থতার দায়ও নেবেন যে সবচেয়ে বসবাসের অযোগ্য শহর ঢাকাকে ঘোষণা করেছে? আমি এটা কেন নেব? কারণ কি শুধুমাত্র ল এনফোর্সমেন্টের কারণে অযোগ্য হয়েছে? নিরাপত্তার বিষয়টি অনেক বেশি না, এটা বোধহয় ভুল হবে। অনেকগুলো ইন্ডেক্স আছে, জি, তার মধ্যে একটা হচ্ছে নিরাপত্তার বিষয়। সেটা হয়েছে, সেটার অবদান কিন্তু আমাদের না, আমাদের রাজনীতির অবদান। গত বছর সারা বছর জ্বালিয়ে পুড়িয়ে যা করা হয়েছে, সে কারণেই ইন্ডেক্সটা আমাদের অবস্থান খারাপ ফ্রম ল এনফোর্সমেন্ট পয়েন্ট অফ ভিউ। এখানে ক্রিমিনালদের কোনো অবদান নাই, পুলিশেরও কোনো অবদান নেই। এখানে আমাদের ওই সমস্ত পলিটিশিয়ানদের, দেশপ্রেমিক পলিটিশিয়ানদের অবদান রয়েছে। আমরা যদি রাস্তাঘাটের কথা ধরি, যে রাস্তাঘাটে ঢাকা শহর প্রায় যখন স্বাভাবিক থাকে তখন যানজটের কারণে প্রায় অচল হয়ে থাকে, তার ব্যাপারটি ওই ইন্ডেক্সের মধ্যে চলে না। এটা আমরা বারবার এই কথা বলছি, যানজটের বিষয়টা, এটা হচ্ছে ট্রাফিক প্রেসার। আপনার যে রাস্তার মধ্যে গাড়ি ধরে 8-এ 10টা, সেখানে 20টা গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কি আমি ট্রাফিক যানজট বলবো? এটাকে না, ট্রাফিক প্রেসার বলবো। দিস ইজ ট্রাফিক প্রেসার। আপনার দেখেন যেখানে যেখানে আমাদের এক সময় আপনার বনানী স্টাফ কোয়ার্টার, ওখানে হিউজ ট্রাফিক প্রেসার তৈরি হতো। ফ্লাইওভার হয়েছে না, আজকে উত্তরের লোক 10-15-20 মিনিট চলে আসতে পারে মহাখালীতে। কেন আসতে পারে? বিকজ অফ দিস এনহান্সমেন্ট অফ দি স্ট্রিট রোড নেটওয়ার্কস।
আমাদের এটা বুঝতে হবে। চোখের সামনে উদাহরণ রয়েছে, তারপরে আজকাল এই কথা আমরা রেসপেক্ট করি না, কারণ ঢাকা শহরে যেখানে যেখানে ফ্লাইওভার হয়েছে, রাস্তা বেড়েছে, সেখানে কিন্তু ট্রাফিক ইজ হয়েছে। তার মানে কি এই নগরবাসীর সামনে, নাগরিকদের সামনে সমস্যা কি, সমাধান কি, তার জলজ্যান্ত উদাহরণ রয়েছে। সো এই পর্যায়ে কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন আশা করি না। বেনজির ভাই, আপনারা মাঝে মাঝে এক একটা উদ্যোগ নেন, যেমন ধরা যাক যে আপনারা কোনো এক পুলিশ সপ্তাহে ঘোষণা করলেন যে হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেল চলতে পারবে না, দ্বিতীয় যে যাত্রী তাকেও হেলমেট পরতে হবে, দুইজনের বেশি যাত্রী চড়তে পারবে না, কালো ধোঁয়া যেসব গাড়ির মধ্যে দিয়ে বের হয় তার রাস্তা চলতে পারবে না। এগুলি কিছুটা সময় ঠিকঠাক মানা হয়, 2 দিন 3 দিন ফুটপাত দিয়ে মোটরসাইকেল চলতে পারবে না, তারপর আবার যেই কি সেই। এর কারণ কি আসলে আপনি কি এর মনে কারণ করেন? হচ্ছে কি যে দুইটা কারণ। এটা প্রথম কারণ হলো যে আমরা এগুলো বলি, সেইটা কিন্তু নাগরিকদের মেনে চলতে হবে। আমরা অনুরোধ করি, আমরা প্রত্যাশা করি যে সকল দায়িত্ব জ্ঞান সম্পন্ন নাগরিক, রেসপন্সিবল সিটিজেন সেটা মেনে চলবেন। যদি তিনি আমরা হেলমেট পরতে বলি, মাথাটা কিন্তু আমাদের লোকের ফাটবে না অ্যাক্সিডেন্ট করলে, ওনারই ফাটবে। আমাদের কাজ হচ্ছে ওনাকে অ্যাসিস্ট করা। আমরা দুইটা কাজ করি, একটা হলো মোটিভেট করি, আরেকটা হলো ল এনফোর্সমেন্ট করি। তো আমরা তাদেরকে মোটিভেট করি যে দয়া করে হেলমেটটা পরেন, যদি অ্যাক্সিডেন্ট করলে মানে আপনার পরিবারটা এতিম না হয়ে যায়। এখন এই যে বারবার তাকে অ্যাওয়্যার করছি আমরা, এই অ্যাওয়্যার করার ফলে হিজ রেসপন্সিবিলিটি, হার রেসপন্সিবিলিটি টু to give attention to our request. এখন এটা আমাদের দেখি আমাদের লোকজন করতে পারে না। কেন করতে পারে না? আমার মনে হয় যে আমরা বারবার করে অনুরোধ করবো যে ফর ইউর ওন সেফটি, ফর দ্য সেফটি অফ ফ্যামিলি, ইভেন একটা মানুষ মারা গেলে, পঙ্গু হয়ে গেলে শুধুমাত্র ওনার ক্ষতি হয় না, পুরো ওনার পরিবারের ক্ষতি হয় না, সমাজকে, রাষ্ট্রকে দায়ভার বহন করতে হয় বিভিন্নভাবে। এটা হলো একটা দিক। আরেকটা হলো দিক হলো এইটা যে আমাদের মতো দেশে পুলিশ প্রায়োরিটিতে ঘন ঘন শিফট হয় আর কি। আমরা এটা প্রোগ্রাম শুরু করলে হঠাৎ করে শুরু হয়ে গেল একটা বিশাল মানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু হয়ে গেল, তখন আমাদের সমস্ত কিছু ছেলে ফেলে দিয়ে ওইটার দিকে সিকিউরিটি যেতে হয়। একই সময় দেখা গেলো একটা ইন্টারন্যাশনাল ভিআইপি বাংলাদেশে চলে আসলো। সো এই যে মানে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ আওয়ার প্রায়োরিটি, দ্যাট ইজ দি, যেমন আমরা একটা বিষয়ের পরে মাসের পর মাস লেগে থাকতে পারি না। তো আমরা অনুরোধ করবো যে আমরা মাসের পরে মাস লেগে থাকবো একটা বিষয়, সেটা প্রত্যাশা না করে বরঞ্চ আমরা যখন কোনো সামনে নিয়ে আসি সেটাকে অ্যাপ্রিশিয়েট করা। না, আপনারা সামনে নিয়ে আসেন, কিন্তু আমরা দেখেছি যে আপনারা যেসব যানবাহনকে চলাচলের অযোগ্য ঘোষণা করেন বিভিন্ন সময়, কয়েকদিন পরেই সেগুলো আবার রাস্তায় চলতে শুরু করে। আচ্ছা, কেউ কেউ বলেন যে এটা এক ধরনের যোগসাজশ, পলিটিক্যাল প্রেসার। আমরা যানবাহনকে অযোগ্য ঘোষণা করি না, যানবাহনকে অযোগ্য ঘোষণা করে বিআরটি অযোগ্য ঘোষণা করে, আপনারা সেটা এনফোর্স করেন যে হ্যাঁ, অযোগ্য ঘোষণা করলে আমরা সেটা চলতে দেই না। বিষয়টা হচ্ছে এরকম, যেগুলোকে আপনাদের রাস্তা দেখে মনে হয় গাড়িগুলো অযোগ্য, ও প্রত্যেকটা গাড়ির ফিটনেস রয়েছে। আচ্ছা, ওই প্রত্যেকটা গাড়ির কিন্তু প্রপার কাগজপত্র রয়েছে। যে কোনো দিন যে কোনো আমরা মিডিয়ার লোকজন নিয়ে দাঁড়াতে পারি, ইভেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়ে আমরা ফার্ম গেটে দাঁড়িয়ে দেখাতে পারি যে সবগুলো গাড়ির কাগজপত্র, ইভেন বাম্পার খুলে পড়ে যাচ্ছে তারও দেখা যাবে যে ফিটনেস ঠিক আছে, লাইট তিনটা নাই ওর ফিটনেস ঠিক আছে। এখন বিআরটিকেও আমরা রেসপন্সিবল করবো না, এই জন্য করবো না যে হয়তো যখন সে গিয়েছে তখন লাইট তিনটা ঠিকই ছিল, তারপরে রাস্তার মধ্যে আমাদের যে পিকুলিয়ার কম্পিটিশন এন্ড এভরিথিং, তারপরে দেখা গেল তার 3টা লাইট নষ্ট হয়ে গেছে এবং সেই লাইট 3টা ঠিক না করেই সে রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছে। এই ক্ষেত্রে সিচুয়েশনে আমরা যে কাজটা করি, ওকে প্রসিকিউট করি আমরা। এখন প্রসিকিউট করা আবার এখানে সমস্যা হলো এইটা যে প্রসিকিউশনের যে রেট, এটা 1982 সালে নির্ধারিত। আজ থেকে 30-40 বছর আগে রেট, আমরা সর্বোচ্চ ফাইন করতে পারি 200 টাকা 250 টাকা। এখন 200-250 টাকা ফাইন করার ড্রাইভার ডাজন্ট মাইন্ড। আরো সমস্যা আছে, বাংলাদেশের যে সিস্টেমে ড্রাইভারকে ফাইন জরিমানা পরিশোধ করতে হয় না, করে গাড়ির মালিক। যত জরিমানা করবেন, অপরাধ করলে হচ্ছে ড্রাইভার, আর এখানে কম্পেনসেশন দিতে হচ্ছে মালিক। অদ্ভুত সব সিচুয়েশন আমাদের মধ্যে আছে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি কথা বলছেন ম্যানেজার ভাই। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আরেকটি কথাও একটু জানতে চাইবো। যত্রতত্র গাড়ি রাখা, আমাদের রাস্তাগুলি শুরু হয়ে থাকে হচ্ছে, আমরা দেখি যে অনেক বাস, অনেক গাড়ি যে কোনো সময় যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তারা যখন বের হয় ঢুকে সেটা একটা আলাদা জট সৃষ্টি করে। সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। আমি যেমন বিরতির আগে জানতে চেয়েছিলাম আপনার কাছে যে যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে থাকা, আমি সবসময় আপনার অনুকরণে বলি যে মানুষ আইন মানে না। আমার বন্ধু কিন্তু বলে যেহেতু পুলিশ বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইন মানাতে পারে না, সেই জন্যই তারা এরকম করে। আর দর্শকদের মধ্যে বেশ কিছু মতামত আসছে। একটি মতামত অনেকটা এরকম যে পুলিশ রাস্তার মাঝখানে গাড়ি আটকিয়ে কাগজপত্র দেখতে চায়, এটা শুধুমাত্র হয়রানি বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এটা করে থাকে, এটার মধ্যে কিছু করে। আরেকটা মন্তব্য আসছে এরকম যে আপনি নির্বাচনের
ঠিক আগে আগে প্রেস ক্লাবে বলেছিলেন যে প্রেস ক্লাবে জঙ্গিরা মিটিং করছে, এরকম তথ্য আপনার কাছে আছে, সেই তথ্যটি পরে আর আপনি প্রকাশ করেননি। এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। অনেকগুলো বিষয় আমরা একটা একটা করে দিই। এখন প্রথম হচ্ছে যে গাড়ি পার্ক, যথাযথ পার্কিং। ঢাকা শহরে আমাদের নো পার্কিং এর মানে বোর্ড আছে। আমাদের একটা পোলাইট কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য ইয়েস পার্কিং? আপনি গাড়িটা বের করে নিয়ে এসে আপনি কোথায় পার্ক করবেন? প্রাইভেট পার্কিং ছাড়া আসলে কোনো জায়গায় কোথায় পার্ক করবেন আপনি? আর ঢাকা শহরে যে বিল্ডিংগুলো বানানো হয়েছে আমরাই বানিয়েছি। যখন রাজুকে দিয়েছি তখন পার্কিং ছিল নিচে, যখন বিল্ডিং করেছি আমরা সেটা রাখিনি। রাজুকে প্রতারণা করেছে, আসলে আমরা আমাদেরকে প্রতারণা করেছি। যারা এই যে বড় বড় বিল্ডিং বানিয়েছেন তারা বিল্ডিং বানানোর সময় নিচে পার্কিং দেখিয়েছেন, পরে বানানোর যখন প্ল্যানের পাস করানোর সময় অথচ যখন তৈরি করেছেন তখন কোনো পার্কিং রাখেন নাই। তিনি প্রতারণা করেছেন, জিতেছেন তিনি। কার সঙ্গে জিতলেন তিনি? আসলে তিনি নিজের সঙ্গে প্রতারণা করেছেন। তা এই যে আবার ঢাকা শহরের কোথাও পাবলিক পার্কিং নাই। তো এই বিশ্বের সমস্ত সভ্য দেশেই সরকারি উদ্যোগে এবং পার্কিং প্লেস থাকে, আবার বড় বড় শপিং মল, বিজনেস সেন্টার তাদের নিজস্ব পার্কিং প্লেস থাকে। এটা কোনো ঢাকা শহরে নাই। তো মানুষ গাড়িটা রাখবে কোথায়? আমরা শুধুমাত্র আমরা প্রতি বছর লক্ষ লক্ষ মামলা করি এই সমস্ত কারণে। মামলা এক জায়গায় যখন স্কুলে বাচ্চা দিতে আসছে, ওনাকে আসতেই হবে। যদি স্কুলে যেমন ভিকারুননিসা স্কুল, তাদের সমস্ত গাড়িগুলো বেইলি রোডের উপরে। এখন ভিকারুননিসা স্কুলের ভিতর বিশাল মাঠ রয়েছে, তাদের একটা পার্কিং লটও রয়েছে। কি সব জটিলতার কারণে সেখানে কোনো পার্কিং হয় না। এখন স্কুল কর্তৃপক্ষের যে প্রবলেমের কারণে সেখানে কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নাই। সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের তার গাড়ি নিয়ে আসতে হচ্ছে, তারা বেইলি রোডের উপরে পার্ক করছে। এখন তাদেরকে মামলা করে এই সমস্যা সমাধান করা যাবে? আমরা এই যে মামলা করে সমাধান না, সমাধান কেন হচ্ছে, রোগটা কোথায়? এইটা রোগের জন্য তো অয়েনমেন্ট দিয়ে লাভ নেই, ঘা ইয়ার জন্য আসলে ইনফেকশনটা কোথায় বের করতে হবে সেটা দেখতে হবে। আমাদের দ্রুত ঢাকা শহরে কিছু হিউজ এভরি এরিয়াতে আমাদের হিউজ পার্কিং লট করা দরকার। যে সমস্ত বড় বড় শপিং মল, বিজনেস সেন্টার হয়েছে, নিজস্ব পার্কিং সেন্টার থাকা দরকার। না থাকলে বাধ্য করানো দরকার, বাধ্য করে এটা করতে হবে। আরেকটা হলো যে কাগজপত্র দেখার নামে হ্যারাসমেন্ট। রাস্তার মাঝখানে কাগজপত্র দেখাতে ডেফিনেটলি ট্রাফিকের পক্ষে এটা শোভন না, এবং এটা ইটস নট এক্সপেক্টেড অফ দেম। গাড়ি কাল্প দেখতে হলে অবশ্যই গাড়িকে পুল ওভার করাতে হবে। এখন আমাদের এখানে প্রবলেম হলো যে আমেরিকাতে কাগজ দেখতে হলে আপনি যদি বলেন যে পুল ওভার করতে বলেন, তারা ফুটপাথের উপর গাড়িটাকে পুল ওভার করে। আমার এখানে কোথায় পুল ওভার করবে? তাকে গাড়িটা আসলে ওই ফুটপাথের পাশে দাঁড় করিয়ে দেখতে হবে কাগজপত্র। আবার আমেরিকাতে এগুলো অনেক কিছু দেখার এবং শেখারও আছে। আমরা কেন যে শিখতে পারি না জানি না। আমরা রাস্তা থেকে ফুটপাথ কিন্তু অনেক পার্থক্য, প্রায় 6 ইঞ্চি পার্থক্য। ফলে আপনি ইচ্ছা করলে কিন্তু গাড়িটাকে উঠাতে পারবেন না। আমেরিকায় কিন্তু হবে না, এটা কিন্তু স্লো করে লাগিয়ে দেওয়া। তো ফলে পুনর্বার করতে সুবিধা হয়। এই যে আপনার ইনফ্রাস্ট্রাকচার বিষয় আমাদের অবশ্য এরকম থাকলেও সুবিধা হতো না, কারণ ফুটপাথগুলি তো খালি নাই। ফুটপাথগুলির মধ্যে দোকানদারি হচ্ছে, বিভিন্ন ধরনের অনেক ধরনের সমস্যা আছে যে ফুটপাথগুলিতে। এরপরে আসি আমরা জঙ্গির তথ্য, যে জঙ্গির তথ্য আছে, আপনি বলেছিলেন প্রেস ক্লাবে অভিযান চালানোর সময়। প্রেস ক্লাবের আমরা বলেছি যে এখানে এই ধরনের সভা মাঝে মাঝে হয়ে থাকে, সেই তথ্য আমাদের কাছে আছে। আমরা বলেছি এটা কারণ হচ্ছে যে আমরা প্রেস ক্লাবের সঙ্গত কারণে সবসময় আমরা প্রেস ক্লাবে যাই না, এবং প্রেস ক্লাবের ঢাকা শহরে কোনো সভা সমিতি হতে হলে অ্যাজ পার দি ল অফ দি ল্যান্ড ঢাকা মহানগর পুলিশের কাছে পারমিশন নিতে হয়। কিন্তু প্রেস ক্লাবে কখনোই কেউ কোনো পারমিশন নিয়ে এটা করে না। ফলে এই প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানেন না যে এখানে কারা সভা করছেন। ওনারা শুধু অডিটোরিয়াম ভাড়া দিয়ে যাচ্ছেন এবং অডিটোরিয়াম ভাড়া নিয়ে যাচ্ছেন, কিন্তু ওখানে কারা সভা করছে, তাদের পরিচিতি কি, কোন ব্যানার, আসলে ভুইফোর সংগঠন কিনা, এই ভুইফোর সংগঠনের নামে কারা মিটিং করছেন, ওরা জানেন না। কারণ ওরা তো জানি আমরা তো আমাদের কাছে আমরা এই কথাই বলেছি। এবং আপনি জেনে থাকবেন যে হুজি সর্বপ্রথম কিন্তু প্রেস ক্লাবেই। এইবার কি প্রেস ক্লাবে কোনো জঙ্গি সংগঠন কোনো সভা করছে, এরকম তথ্য আপনাদের কাছে আসলেই ছিল? এখানে আমরা যেটা বলেছি, এইবার না, আমরা বলেছি যে এইখানে এই সুযোগে অনেক জঙ্গি সংগঠনের নেতাকর্মীরাও ভিন্ন নাম দিয়ে ওখানে সভা সমিতি করে। ডিসেম্বরের শেষে মানে আমি খুব কৌতূহলী উঠছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার বাসভবন ঘিরে থাকা বালির ট্রাক। থানা পুলিশের ভাষ্য ছিল ট্রাকগুলি নষ্ট, অথচ বিদেশি দূতদের আগমনে কোনো ট্রাক সচল হয়ে কূটনীতিকদের চলাচলের পথ করে দিতে দেখা গেছে। তখন বালির ট্রাকগুলি আমার কাছে এখনো এক রহস্য। আপনার কাছে কি কোনো সুনির্দিষ্ট তথ্য আছে আসলে? রহস্য আপাতত রহস্যময় থাক, আমরা পরে কোনো এক সময় কথা বলবো।
বালির ট্রাকের রহস্য আপাতত আপনি খোলাসা করতে চাইছেন না। আমরা অবশ্য ভাবছিলাম যে এই বিষয়ে নিশ্চয়ই আপনি কোনো না কোনো কথা বলবেন। পাশাপাশি আরেকটি বিষয় নিয়েও আসলে অনেক কথা হয়েছে, সেটি হচ্ছে যে মহাজোট সরকারের বিগত মেয়াদে ডিএমপিতে আঞ্চলিক প্রভাব, গোপালগঞ্জ নিয়ে অনেক রকম কথা হয়েছে। একেবারে শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়াও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন, নতুন সরকার এসেছে, এই নিয়ে আপনাদের ভাবনা কি আসলে? এইটি আমার মনে হয় যে এগেন এ ফ্যালাসি, কিছু অপপ্রচার। ঢাকা মহানগর পুলিশে আমি পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করি, আমার বাড়ি গোপালগঞ্জ। আমার সঙ্গে 5 জন ডিআইজি আছেন অ্যাজ এডিশনাল কমিশনার, 5 জন এডিশনাল কমিশনার আছেন। একজনের বাড়ি পাবনাতে, একজনের বাড়ি লক্ষ্মীপুর নোয়াখালী, একজনের বাড়ি বরিশাল বরগুনা, একজনের বাড়ি রংপুর, একজনের বাড়ি খুলনা। 5 জন ডিআইজি যারা এডিশনাল কমিশনার দায়িত্ব পালন করেছেন। আমার সঙ্গে 4 জন জয়েন্ট কমিশনার আছেন, তাদের কারোই বাড়ি গোপালগঞ্জ নয়। আমার সঙ্গে 31 জন ডেপুটি পুলিশ কমিশনার, এসপি পদমর্যাদার অফিসার আছেন, তাদের কারোই বাড়ি গোপালগঞ্জ নয়। আর 5 জন আমার কাছে জয়েন্ট কমিশনার আছে, তার মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জ, জয়েন্ট কমিশনার ডিবি, তার বাড়ি গোপালগঞ্জ। আসলে এসপি থেকে কমিশনার পর্যন্ত সর্বমোট 42টা পদের মধ্যে 2 জন অফিসারের বাড়ি গোপালগঞ্জ। আপনার এবং যেহেতু আপনি সবচেয়ে বেশি প্রভাবশালী, সেহেতু হয়তো গোপালগঞ্জের নামটা বেশি। এইটি আমার মনে হয় কি একটা মারাত্মক অপপ্রচার। এবং অনেকে বলে থাকেন যে ঢাকার নাকি সমস্ত ওসির বাড়িও গোপালগঞ্জ, এটাও একটা অপপ্রচার। কারণ আমরা দেখেছি 5-6 জন ওসির বাড়ি গোপালগঞ্জ, আমাদের থানা আছে 49, 49 জনের মধ্যে 5-6 জনের বাড়ি গোপালগঞ্জ। বৃহত্তর ফরিদপুরের কি অনেক হবে? একজন থাকে, আমার কাছে পরিসংখ্যানটা নাই, কিন্তু আমি যেহেতু এটা নিয়ে প্রায় কথা হয়, এই জন্য আপনাকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পেরেছি। বিকজ এটা নিয়ে প্রায় কথা হয় যেহেতু, সেহেতু আমাদের কাছে এটা আমরা স্টাডি করে দেখেছি কার বাড়ি কোথায় বা কি। দেশের যেসব এলাকায় জামাত শিবির বিএনপির দাপট বেশি, হরতাল অবরোধের সময় সহিংসতা বেশি ছিল, সেসব এলাকায় ক্রসফায়ার বা বন্দুক যুদ্ধে মৃত্যুর ঘটনা বেড়েছে গত কয়েকদিন যদি আমরা দেখি। আপনি মানে পুলিশের নীতি নির্ধারকদের একজন হিসাবে আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই, যদিও আপনার যেহেতু এই বিষয়টা সম্পর্কে আমার কাছে পর্যাপ্ত তথ্য নাই, তথ্য ছাড়া কিন্তু মন্তব্য করা ঠিক হবে না। কি পরিস্থিতি, কে কোথায় কিভাবে মারা গিয়েছে, এটা জানতে হলে আসলে এনাফ ইনফরমেশন দরকার। তো সেটা আমার কাছে যেহেতু নাই, সেহেতু আমার মনে হয় যে এই বিষয়ে মন্তব্য করা সঠিক হবে না। আচ্ছা, গত 2 বছর ধরে, শেষ 2 বছর আমরা আবারও ফেব্রুয়ারি মাসের 11 তারিখের দিকে চলে আসছি, সবচেয়ে আলোচিত যে হত্যাকাণ্ডটি আমাদের কমিউনিটি, সাগর এবং রুনি হত্যাকাণ্ডটি, সেই ক্ষেত্রে আমরা এখনো বেশি কিছু জানতে পারি নাই। আপনার কাছে কি আজকে এইটি তদন্ত করছে এখন অ্যাপ্লিকেশন ব্যাটালিয়ন, আপনারা জানেন। তো যেহেতু তদন্ত তারা করছে, তদন্তের বর্তমান যে স্ট্যাটাস সেটা সম্পর্কে আমার কাছে আপডেটেড ইনফরমেশন নাই। যেহেতু নাই, সেহেতু আমার মনে হয় যে আমার একজন বন্ধু বলল যে আপনারা নাকি হাফ ছেড়ে বেঁচেছেন, এটি র্যাবের কাছে চলে গিয়েছে বলে। এই কথা কি ঠিক, যে মানে আপনারা এটি আসলে ডিল করতে চান? আমরা এই মামলাটাকে অত্যন্ত সিরিয়াস ভাবে দেখেছিলাম, যে কয়েকদিন আমাদের কাছে ছিল, আমাদের কাছে প্রায় আমরা অ্যারাউন্ড 3 মান্থস আমরা দেখেছি এটাকে। এই মামলাটা দেখেছি, এবং এই মামলা তদন্ত করতে গিয়ে আমাদের বিচিত্র সব অভিজ্ঞতা হয়েছে আর কি। তো কোনো এক সময় অবশ্যই এটা আমি শেয়ার করব, যেহেতু এখনো এটা তদন্তাধীন রয়েছে সেজন্য করব না, বাট কোনো এক সময় আমি আশা করছি যে এটা অবশ্যই আমি শেয়ার করব। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাকে যে জানতে চাইবো যে সন্ত্রাস দমনে পুলিশ ব্যুরো অফ কাউন্টার টেরোরিজম, পিবিসিটি নামে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন একটি বিশেষায়িত ফোর্স র্যাবও কাজ করছে, যার কথা আপনি একটু বললেন। তাদের অনেক অর্জন আছে, অনেক আমি বলবো যে তাদের অনেক সমালোচনা রয়েছে। নতুন যে ইউনিট, সেটার সাথে র্যাবের সমন্বয় বা সমন্বয়হীনতা, কনফ্লিক্ট সম্পর্কে আপনি যদি একটু আলোচনা করেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম। আজকের বাংলাদেশে পিবিসিটি এবং মানে পুলিশ ব্যুরো অফ কাউন্টার টেরোরিজম এবং র্যাবের মধ্যে কোনো কনফ্লিক্ট হবে কিনা আমরা দেখি না, কারণ হচ্ছে যে র্যাবের ম্যান্ডেট যেটি, সেটির সঙ্গে প্রস্তাবিত ইউনিটের ম্যান্ডেটের সম্পূর্ণ ভিন্ন ম্যান্ডেট। তো সে কারণে যেহেতু আলাদা ম্যান্ডেট, সেহেতু এর সমস্যা হবে না। আমার মনে হয় দুটো বাহিনী বা পাশাপাশি কাজ করতে পারবে, এবং সমন্বয়ের মাধ্যমে, পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে আমরা মনে করি যে আরো বরঞ্চ সুসংহতভাবে তার দায়িত্ব পালন করতে পারবে। এখন আমরা যারা সাংবাদিক, সন্দেহ পিশাচ, যেহেতু পুলিশে 60,000 লোক নতুন নিয়োগ করা হবে, আমরা কিরকম ধারণা করতে পারি যে এই নিয়োগের ক্ষেত্রে অনেক বেশি মানে নিয়োগটা স্বচ্ছ হবে কিনা, সেই ব্যাপারে আমরা একটু আমরা তো প্রত্যাশা করব স্বচ্ছই হওয়া উচিত। এবং এটা আমি মনে করি যারা নিয়োগ প্রক্রিয়ার সকল পর্যায়ে যারা আছেন, আই এগেইন রিপিট, সকল পর্যায়ে প্রত্যেকের কাছে আমাদের প্রত্যাশা হবে যাতে করে এটি স্বচ্ছ হয়। কারণ হচ্ছে যে আমরা যদি
একটা স্বচ্ছ পুলিশ, ট্রান্সপারেন্ট পুলিশ ফোর্স আমাদের জাতির জন্য গড়ে তুলতে চাই, অবশ্যই রিক্রুটমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, প্রমোশন এগুলো সবই ট্রান্সপারেন্ট হতে হবে, ইনক্লুডিং ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিনারি অ্যাকশনস, সব কিছু ট্রান্সপারেন্ট হতে হবে। আমরা অবশ্য মানে খুব জনপ্রিয় একটি ধারণা হচ্ছে এরকম যে পুলিশের যেই নিয়োগগুলি পিএসসির মাধ্যমে হয় সেগুলি বাদে বাকি সবগুলি নিয়োগের ক্ষেত্রে খুব বেশি স্বচ্ছতা থাকে না। আপনার কাছে কি এসব অভিযোগ আসে নিয়োগের ক্ষেত্রে? আমার কাছে নিয়োগ এই ধরনের সংক্রান্ত দুর্নীতি? ঢালাও কথা তো প্রায় আমরা শুনি, কিন্তু আসলে এইভাবে ঢালাও না বলে যদি স্পেসিফিক বলা হয় যে এই ব্যক্তির নিয়োগটি সঠিকভাবে হয় না, এখন যে ব্যক্তি ধরেন 2 লাখ টাকা দিয়ে নিয়োগ তাহলে করতে হলো, সে কি আর অভিযোগ করবে যে আমি 2 লাখ টাকা আমার মনে হয় যে আমরা যতক্ষণ পর্যন্ত স্পেসিফিক না হয়, ঢালাও ভাবে পিএসসি সম্পর্কে অনেক কথাবার্তা আছে। পিএসসি এক মেম্বার তো টাকা নিয়ে পালিয়ে গেলেন, না তাও তো ঠিক। তাহলে আমরা কিভাবে বলি? না, বাংলাদেশে তো- পিএসসির এক সদস্য আপনারা জানেন যে এক সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে পালিয়ে যায়, দেশ ছেড়ে পালিয়ে যায়। তো অতএব এই সমস্যা, গরিব দেশে অনেক ধরনের প্রবলেম আছে। আমাদের এই প্রবলেমে হতাশ হলে হবে না, আমাদেরকে প্রবলেম এর সাহস করে মুখোমুখি হতে হবে, প্রবলেমকে চ্যালেঞ্জ করতে হবে এবং পর্যায়ক্রমে থেকে উত্তরণ রাস্তা খুঁজতে হবে। আপনি আইনের কথা বলছিলেন, আমি একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি শিরোনাম এরকম হতে পারে যে আইন কি তার নিজস্ব গতিতে চলছে কিনা। যেমন বিএনপি যখন হরতাল, অবরোধ বা কঠোর কর্মসূচি থাকে তখন গ্রেপ্তার আতঙ্কে নেতাদের আত্মগোপনে থাকতে হয়, আবার কাউকে কাউকে আপনারা গ্রেপ্তারও করেন, কিন্তু যখন কর্মসূচিটা আবার একটু শিথিল হয়ে আসে তারা বাইরে আসতে পারে, তাদেরকে গ্রেপ্তার করা হয় না, এবং যারা আটক করাও থাকেন তাদের আবার জামিনও হতে থাকে। তো আমি আবার শিরোনামটা আপনাকে মনে করে দিতে চাই যে আইন কি তার নিজস্ব গতিতে চলছে কিনা। অবশ্যই চলছে, আমি বলবো এই জন্য, কারণ আমাদের সমস্যাটা হলো কি, আমরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে পলিটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে এক করে ফেলি। এই যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, দ্যাটস ভেরি ডেঞ্জারাস, বা পলিটিসাইজেশন অফ ক্রাইম। এখন আমাদের যে বাংলা মোটরে যে আমাদের পুলিশ কনস্টেবলকে পুড়িয়ে মারা হলো, যারা মেরেছে তারা আমাদের কাছে বলেছে যে একটি দলের একটা বড় পদ দেওয়া হবে, সেই লোভে সেই কাজটি করেছে, তাকে এই প্রলোভন দেখে এই কাজটি, এই জঘন্য কাজটি তাকে দিয়ে করানো হয়েছে। তো এখন আমাদের কথা হলো এই যে এখানে কি হলো, এখানে কিন্তু ক্রাইমকে পলিটিসাইজ করা হয়েছে বা পলিটিক্সকে এখানে ক্রিমিনালাইজ করা হয়েছে। আমাদেরকে অবশ্যই দুটোকে আলাদাভাবে দেখতে হবে। এ ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল, আমি সবসময় কথাটা বলি, মার্ডার ইজ এ মার্ডার। মার্ডারের কোনো কালার, ক্রিমিনালের কোনো কালার নাই, মার্ডারের কোনো কালার নাই। আমরা একজন যে খুনি, তাই খুনি হিসেবে দেখতে হবে। যখন একজন পলিটিক্যাল গার্ড নিয়ে এসে গাড়িতে আগুন দেয়, তাহলে কি তাকে সে পলিটিক্যাল রাজনীতি করে ছেড়ে দেবো আমরা? দেশ ছেড়ে দেবো তাকে? অবশ্যই না। উই মাস্ট স্টপ কিলিং আওয়ার পিপল, উই মাস্ট প্রোটেক্ট আওয়ার প্রপার্টিজ। এখানে কোনো ছাড় নাই, হুএভার হি মে বি, তার গায়ে যে ধরনের রাজনৈতিক প্রভাব থাকুক না কেন, উই কেয়ারলেস। আমাদের কথা হলো এটা যে উই অ্যাজ এ ফোর্স অফ দি কান্ট্রি, অ্যাজ এ স্টেট ল এনফোর্সার, আমাদের দেশের পিপল সবার আগে, তার সেফটি সবার আগে। এমনিতে এই সেফটি যদি সরকারি দলের সমর্থক বা সরকারি দল কর্তৃক হয় তাহলেও আপনারা একইভাবে, সরকারি দল লোক যদি গাড়ি চালায়, ডেফিনেটলি উই উইল গো ফর দ্যাট আফটার দ্যাম। সরকারি দল যদি চাঁদাবাজি করে, এমসি কলেজ পুড়িয়ে দেয়, নানা রকম করে, একই এমসি রকম- কলেজ পুড়িয়ে দিলে, সরকারি দল পুড়িয়ে দিলে অবশ্যই ওই এলাকার পুলিশ ফোর্স ডেফিনেটলি মাস্ট গো আফটার দোজ পিপল। বা বিশ্বজিৎকে হত্যা করে আমরা বিরোধী হত্যাকাণ্ড আমরা দেখেছি, আমরা ঢাকায় হয়েছে, আমরা তাদেরকে সমস্ত ক্রিমিনালদেরকে কিন্তু আমরা অ্যারেস্ট করেছি, গ্রেফতার করেছি, তো শাস্তি হয়েছে তাদের। এখানে ছাড় দেওয়া হয়নি ঢাকাতে। আরেকটি পত্রিকার রিপোর্টের দিকে আপনার দৃষ্টি আকর্ষিত হয়েছে কিনা জানি না, এটি অবশ্য বেশ কয়েকদিন আগের বাংলাদেশ প্রতিদিন 12 জানুয়ারিতে এই রিপোর্টটি ছেপেছিল যে বিগত কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতায় ঢাকা ও ঢাকার বাইরের তৃণমূল পুলিশকে টানা ডিউটি করতে হয়েছে, জীবনের ঝুঁকি নিতে হয়েছে, সেজন্য কিছুটা ক্লান্ত পুলিশ এবং পুলিশের উপর তার মনোবলের উপর নানা প্রভাব পড়েছে। 3টি মন্তব্য এসছে, জি। প্রথম দুটি সঠিক, জি। তৃতীয়টি সঠিক নয়। কারণ যদি তাদের নৈতিক বলবৎ নাই থাকতো, জি। তাহলে তারা টানা ডিউটি করতে পারতো না। সো এটা টানা ডিউটির পরে যখন একটু অবস্থা শান্ত হয়ে আসছে তখন কি একটু আমি মনে করি যে আমাদের যারা কাজ করে আমাদের বাহিনীতে, বা অনেক তারা পুলিশ হতাহতও হয়েছেন। হাইলি প্রফেশনাল পুলিশ ফোর্স, এবং তারা তাদের চ্যালেঞ্জ জানে, তাদের কর্তব্য দায়িত্ব সম্বন্ধে সচেতন, এবং তারা ডেডিকেশন নিয়ে কাজ করেন ফর দি কান্ট্রি, ফর দি পিপল। আমরা ঢাকা মহানগর পুলিশে কিন্তু দুটো সহকর্মীকে আমরা হারিয়েছি। 5th মে আমরা হারিয়েছি আমাদের একজন সহকর্মীতে, আর বাংলা মোটরে তো আপনারা জানেন জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে আমাদের একজন সহকর্মীকে। পত্রিকার প্রতিবেদন বা প্রতিবেদক যদি কোনো অপরাধ করে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, কিন্তু আমরা হাইকোর্টে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রেস খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে যে হাইকোর্টে যে মামলাটি, সেখানে আমরা দেখেছি যে ইনকিলাবের পক্ষে শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট আহসানুল করিম বলেছেন যে পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে ইনকিলাব পত্রিকার প্রেস সিলগালা করেছে, বাংলাদেশের কোনো আইনি পুলিশকে এ ধরনের এখতিয়ার দেওয়া হয়নি। উনি বেআইনি ভাবে কি না আইনি ভাবে করা হয়েছে, জাজমেন্ট কি উকিল সাহেব দিবেন নাকি?
ইভেন কোর্ট। সো লেটস ওয়েট। আপনি কি মনে করেন যে পুলিশের এখতিয়ার রয়েছে প্রেস সিলগালা করার? আমরা প্রেস সিলগালা করিনি। আমরা যে কাজটা করেছি যে যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে ওই ধরনের একটি মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে সেই ইকুইপমেন্টগুলোকে আমরা সিজ করেছি অ্যাজ এ মামলার আলামত। বুঝতে হবে সেটাকে কি প্রেস সিলগালা করা বলা যাবে না? আমরা আমাদের দৃষ্টিভঙ্গি আপনারা কে কিভাবে দেখছেন দেখার বিষয় না। আমরা আমাদের মামলার যে আলামত সেই আলামতকে আমরা জব্দ করেছি, জব্দ তালিকা আমরা আদালতে পাঠিয়েছি। এখন এই আলামতগুলো সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারে আছে। খুবই টেকনিক্যাল উত্তর হলো, কিন্তু আমি জানি না যে এটার আর কাউন্টার প্রশ্ন আমি আর কি করব। কিন্তু আমি অন্য একটি বিষয় আসতে চাই। পুলিশকে যে কাজগুলি আমরা মানে জনপ্রিয় একটি টার্মে বলে থাকি নন পুলিশিং কাজ, যেমন ভিআইপি ডিউটি, অন্য কিছুতে, সেগুলি থেকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় এখনো না? মানে শুধু রাজনৈতিক অবস্থা যখন অস্থির হয় তখনই শুধু ব্যস্ত থাকতে হয়? সুস্থ সময় কি? আমাদের দুই ধরনের কাজই করতে হয়। একটা হলো আপনার কোর ফাংশনস, আর একটা হচ্ছে পেরিফেরাল ফাংশনস। তো কখনো কখনো দেখা যায় যে পেরিফেরাল ফাংশনস বেশি করতে হচ্ছে, কোর ফাংশনসে আমরা অ্যাটেনশন কম দিতে পারছি। আবার কখনো কখনো কোর ফাংশনসে আমরা কনসেন্ট্রেট করতে পারি, পেরিফেরালস প্রয়োজন হয় না। তো আবার আমরা যেটা কাজটা করি, যেহেতু দুটোই আমাদের করতে হয়, উই ট্রাই টু স্ট্রাইক এ ব্যালেন্স বিটুইন দিস টু। যেমন এই মুহূর্তে যেহেতু আমাদের পেরিফেরালস বেশি ল অ্যান্ড অর্ডার বেশি করা লাগছে না, পেরিফেরালস খুব একটা করতে হচ্ছে না, আমরা ট্রাইং টু কনসেন্ট্রেট এই যে এন্টায়ার ফোর্সটাকে ঘুরিয়ে নিয়ে আসা। কিন্তু এটাকে আবার বলতে হবে যে প্যারাডাইম শিফট ফ্রম ওয়ান ডাইমেনশন টু ডিফারেন্ট ডাইমেনশন আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে, যে টুয়ার্ডস দি নর্মাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড এভরিথিং। দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং। এবং সেই একই সঙ্গে স্টক টেকিং, আবার প্রিপেয়ারিং ফর দি নেক্সট পসিবল চ্যালেঞ্জেস কামিং অ্যাহেড, সেটাকে চিন্তা করে আমরা উই আর প্রিপেয়ারিং আওয়ারসেলফ। যে আমরা সবকিছু বিবেচনা, যে এখন এই মুহূর্তে এভরিথিং ইজ কোয়াইট, এই জন্য কিন্তু আমরা রিল্যাক্স করতে পারছি না। আমাদের এই মুহূর্তে যেটা হচ্ছে, যে কাজগুলো আমরা কম্পিটিশন দিতে পেরেছি বিগত সময়গুলোতে, সেগুলোতে আমরা এখন উই আর অ্যাটাচিং মানে মোস্ট ইম্পর্টেন্স। 1 নাম্বার। 2 নাম্বার হলো যে সামনে চ্যালেঞ্জগুলো যেগুলো আসতে পারে সেগুলোর জন্য আমরা আমাদেরকে প্রস্তুত করছি। আমরা আরেকটি বিরতি নিব বেনজির ভাই। বিরতির পর জানবো যে আজকেও আপনারা ভুয়া পুলিশ ধরেছেন, ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে যারা করতো। তো আমার এক আত্মীয় আমাকে প্রায়ই প্রশ্ন করেন, যদি ভুয়া পুলিশ বা ভুয়া সাংবাদিক এত ক্ষমতাবান হয় বা এত আকর্ষণীয় হয় ভুয়া হওয়া, আসল পুলিশরা মানে কতটা এরকম মজা নেয় বা কতটা এরকম ভুয়া কাজ করে থাকে? আপনি বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে এটা জানতে চাইবেন। ফিরলাম। আজকের বাংলাদেশে ভুয়া ভাবে পুলিশ সাজা একটি আকর্ষণীয় পেশা বলে মনে হচ্ছে। আসল পুলিশ আসলে কতটা আকর্ষণীয় কাজ? আর আরেকজন প্রশ্ন করেছেন যে আগামীকাল বিএনপি তার কর্মসূচি পালন করতে না গিয়ে যদি হরতালের মতো সহিংস কর্মসূচিতে, তার দায় ডিএমপি নেবে কিনা? আপনি যদি দুটি বিষয় একটু বলেন। আমরা মনে হয় যে উই হ্যাভ হ্যাড এনাফ অফ হরতালস, এনাফ অফ ডিস্ট্রাকশনস, তারপরে এনাফ অফ কিলিংস। এখন আমাদের মানুষের রেসপাইট দরকার। ঠিক আছে? এখন আমি জানি অনেকের পেশাই হচ্ছে এই রাজনীতি আর কি, হয় গভর্নমেন্টে থাকতে হবে আর না হয় রাজনীতি, ফুল টাইম রাজনীতি। কিন্তু এদেশে অনেক মানুষ আছে তাদের পেশা কিন্তু রাজনীতিতে না, তারা কাজ করে খায়, আয় করে, ইনকাম করে, ছেলে মেয়েদের শিক্ষা সংস্থান করে, নিজেদের অন্ন সংস্থান করে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। সো আমাদের এই ইনফ্যাক্ট এই পলিটিক্যাল অ্যাক্টিভিটি শুড বি এ 5-year এন্ড অ্যাক্টিভিটি। লাইক যে আমরা যে ফলো করি ব্রিটেনকে, ফলো করি যেগুলো হচ্ছে আমাদের এই ডেমোক্রেসি এখান থেকে নিয়ে আসছি আমরা, কি ইউকে কিংবা ইউএসএ, এখানে ইলেকশন শেষ, যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। আমাদের মতো যারা একদল থেকে গেল, তারা সেই আবার পদ্ধতি শুরু করলো একেবারে 5-year লম্বা প্রোগ্রাম, এটা কিন্তু ওখানে নাই। আমাদের মনে হয় যে গত 1 বছরে উই হ্যাড এনাফ। এখন আমাদের দেশের লোকজনকে তার যে পেশা, তার আর প্লাস 1 বছর যে ক্ষতি হয়েছে, কেউ বলছে ৪৫,০০০ কোটি টাকার, কেউ বলেছে 2 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে, এইগুলো পুষিয়ে নেওয়ার জন্য সুযোগ দেওয়া উচিত। উই শুড হ্যাভ রেসপাইট, উই শুড হ্যাভ এ ব্রেক ফ্রম এভরিথিং। ভুয়া পুলিশ হওয়া কেন এত আকর্ষণীয়? মানে ভুয়া পুলিশ তো ভুয়া পুলিশ না, দে আর ক্রিমিনালস, দে আর রবার্স। কিন্তু পুলিশ হলে, ধরেন কেউ গিয়ে বললো যে আমি পুলিশ ইন্সপেক্টর ওমন, তাহলে কি কোনো সুবিধা পায় সে, বা সে কোনো মানুষ ভয় পায়? মানে আমার প্রশ্নটা ছিল, আমরা তো আসলে ভয় পাওয়ার পুলিশিং থেকে সরে আসার চেষ্টা করছি। জি। এখন সবচেয়ে বেশি শোনা যায় যে ভুয়া হইতে ভুয়া পুলিশ আর ভুয়া সাংবাদিক, যেহেতু এই আমাদের সাংবাদিক ডেফিনেটলি যখন কোথাও যায়, তার অনেক কিছুতে সে কিন্তু তার পেশাগত কারণে অ্যাক্সেস পেতে পারে, জিজ্ঞেস করে যে করতে পারে যে ভাই এই জিনিসটা, কারণ আমি সাংবাদিক, জানতে হবে আমাকে।
পুলিশের কিন্তু ওই বিষয় কোথাও যে জানতে চাইতে পারে, যে কারো পরিচয় জিজ্ঞাসা করতে পারে, বিকজ সবাই জানে যে পুলিশের দায়িত্বটাই কাজটা এরকম। তো সে কারণে আমি মনে করি না যে আমাদের কোনো ভয়ে কোনো বিষয় আছে, বরং ভয় থেকে আমরা আসতে চাই আস্থার সম্পর্কের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে। দ্যাটস দি ট্রানজিশন উই আর ট্রাইং টু ট্রিগার। আর এই যাদেরকে আমরা বলি ভুয়া পুলিশ বা ভুয়া সাংবাদিক, সাংবাদিকও নন, এরা কেউ পুলিশও নন, দে আর অল আউট অ্যান্ড আউট ক্রিমিনালস। আজকে একটা ভালো ঘটনা ঘটেছে যে ব্যাংকের চুরি যাওয়া টাকা আজ আসামি সহ উদ্ধার করেছে র্যাব। এজন্য র্যাব সহ পুলিশের বাহিনী সবাই নিশ্চয়ই ধন্যবাদ পাবেন। এই ধরনের অপরাধের পর ঢাকার ব্যাংকিং সেক্টরের নিরাপত্তা নিয়ে কি পুলিশ বিশেষ কিছু ভাবছে? কয়েক বছর আগে ঢাকাতে এরকম একটি ঘটনা ঘটেছিল। শুধুমাত্র ব্যাংকিং সেক্টর না, আসলে আমাদের সব সেক্টরে নিরাপত্তার বিষয়টি আছে। আপনারা দেখবেন যে আমরা কিন্তু সুযোগ পেলে এইগুলো ব্যাপারে অ্যাডভাইস করে নাগরিকদের। এখন ব্যাংক যার, তার মিনিমাম সিকিউরিটি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ নিতে হবে। এখন এই ঢাকা শহরে হয়তো 40টা ব্যাংকের 200 শাখা আছে, এই নিরাপত্তার সিকিউরিটির প্রাথমিক দায়িত্ব কিন্তু ব্যাংকেরই। আর আমরা হলে এটাকে রিইনফোর্স করব। এখন ভোল্ট কিভাবে তৈরি হবে, তৈরি হওয়ার সময় পর্যাপ্ত যে আছে, আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস আছে, সেগুলো অনুসৃত হয়েছে কিনা, এটা ব্যাংক শুড এনশিওর। প্রত্যেকটা ব্যাংকে আমরা বারবার বলছি যে আপনারা সিসি ক্যামেরা লাগান, কি বলে বাগলার অ্যালার্ম লাগান, এগুলো লাগাতে হবে। আপনার আমেরিকাতে ADT, এটা হিউজ কোম্পানি যারা শুধুমাত্র অ্যালার্ম বিক্রি করে। তো এখন এই সমস্ত জায়গায় আসতে হবে আমাদেরকে, কারণ যত বেশি আমরা ক্রিমিনালরা যত বেশি অ্যাডভান্স হবে টেকনোলজিক্যালি, আমাদেরকে তত বেশি অ্যাডভান্স হতে হবে। এটি আমার সর্বশেষ প্রশ্ন, এবং 39 বছরের প্রারম্ভে দাঁড়িয়ে আপনি যদি ডিএমপি সম্পর্কে কোনো কিছু বলেন, সেই প্রশ্নটি হচ্ছে যে এটি সম্ভবত একজন পুলিশ সদস্য করেছেন। তিনি বলেছেন যে সকল সরকারি কর্মচারী কর্মকর্তার ডিউটি হচ্ছে 8 ঘন্টা, কিন্তু পুলিশ প্রায় 24 ঘন্টা ধরেই দায়িত্ব পালন করে। তাদের জন্য কোনো পুরস্কার রয়েছে কিনা, বা তারা কোনো কিছু আলাদা টাকা পায় কিনা, বা আলাদা কোনো ধন্যবাদ? আমরা অবশ্যই গ্রেটফুল টু অনারেবল প্রাইম মিনিস্টার, কারণ গত 5 বছরের টার্মে আমরা 30% ঝুঁকি ভাতা ফর দি লোয়ার র্যাঙ্কস আমরা পেয়েছি। তাছাড়াও যেমন অনেক পুলিশের অনেক মানে মৌলিক ইস্যুস যেগুলো আছে সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। আমরা আশা করব যে এই টার্মেও মাননীয় প্রধানমন্ত্রী বা বাকি সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা জানি উনি খুবই সিম্প্যাথেটিক, এবং এগুলো সব উনি সব জানেন। পুলিশের যে প্রবলেমগুলো ওনাকে বলা লাগে না, আমরা দেখি কথা বলতে গেলে দেখি উনি শি নোজ ইনফ্যাক্ট এভরিথিং। তো আমরা আশা করব যে যেগুলো উনি গত 5 বছর দেখেছেন, বাকি সমস্যা যেগুলো আছে, আমাদের প্রত্যাশা ডেফিনেটলি শি উইল লুক ইনটু দ্যাট, এবং আমাদের অনেক সমস্যা আগামী দিনগুলোতে সমাধান হয় বলে আমরা মনে করি। আপনি যদি শেষ মিনিট আমাদের এখানে, আপনি যদি ডিএমপির আমরা আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমরা আমাদের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। এই সময় আমি নগরবাসীদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি। আমরা আমাদের যেটা স্ট্যান্ড, সেটা হচ্ছে যে আমরা চাই যে এটা পুলিশের সংগঠন না হয়ে এই যে ওনারশিপ, মালিকানা, এটা শুড গো টু দি সিটিজেন্স। এই সহ নগরবাসী এই সংগঠনকে ওন করবে। সো আমরা এমন একটা সময় চাই যখন এন্টায়ার নগরবাসী মূলত এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমাদের আমরা, যদিও এখন অনেকটাই কষ্ট কল্পনা মনে হচ্ছে, আমরা আশা করব যে খুব শীঘ্রই এরকম একটা সময়ের মধ্যে আমরা কল্পনা থাকলে সেটা বাস্তবায়ন হয়। যে সমস্ত আমরা স্বপ্ন দেখেছি, মানুষ স্বপ্ন দেখেছে, কল্পনা করেছে, পর্যায়ক্রমে একসময় কল্পনা মনে হলো, স্বপ্ন মনে হলো, একসময় তা মানুষের প্রচেষ্টায় বাস্তবায়িত হয়েছে, মানুষের প্রচেষ্টায় বাস্তবে রূপান্তরিত হয়েছে। এটাও ইনশাআল্লাহ হবে। বেনজির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।